আচ্ছা, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। সংবিধানে যা থাকে সেটা তো অ্যাকচুয়াল এক্সিস্টিং কিংবা যেটাকে আমরা প্র্যাকটিক্যাল রিলেশনশিপ, পলিটিক্যাল পাওয়ার রিলেশনশিপ, তার একটা এক্সপ্রেশন হিসেবে দেখি। 1972 সংবিধানে যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বিপরীত ক্ষমতা কাঠামো তৈরি করা হলো, আমি প্রফেসর রওনক জাহানের সাথে, বিনয়ের সাথে কিছু দ্বিমত পোষণ করছি। সমস্ত ক্ষমতা কাঠামোটা আসলো অ্যাকচুয়াল এক্সিস্টিং যে ডমিনেন্স ছিল আওয়ামী লীগের, সেই ডমিনেন্সটার একটা এক্সপ্রেশন হিসেবে, যে উনি এই আওয়ামী লীগই তো দেশ শাসন করবে, তারাই তো সব, আওয়ামী লীগ মানেই বাংলাদেশ, কাজেই এবং আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রাখতে পারবে একজন ব্যক্তি, ইউনাইটিং ফ্যাক্টর যিনি, সেটাকে বিবেচনায় মাথায় রেখে সাইকোলজিক্যালি, বাহাইন্ড সাইকোলজি থাকে তো, ওইটা বিবেচনায় থেকে পাওয়ার স্ট্রাকচারটা তৈরি হয়েছে। উনি ইউনাইটিং ফ্যাক্টর, উনি থাকতে পারবেন, উনি ঠিকঠাক রাখতে পারবেন। যার ফলে দেখবেন প্রাইম মিনিস্টার যিনি হচ্ছেন প্রায় সংবিধানের ঊর্ধ্বে, জবাবদিহিতার ঊর্ধ্বে তো বটেই। এখন এই সমস্যাটা যদি কোনো সমস্যা মনে না হয়, তাহলে বড়ই সমস্যা আসলে। কারণ দুনিয়ার কোনো ইতিহাসে, মানে গণতন্ত্রের মূল সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে যে পিপল পাওয়ারের সেন্টার, পিপলের রিপ্রেজেন্টেটিভ পিপলকে ছাপিয়ে যেতে পারবে না। দ্যাটস দি ম্যাগনা কার্টার স্পিরিট। তো ওইটাই তো সারা জীবন এখন পর্যন্ত চর্চিত। ইউএস কনস্টিটিউশন বলেন, ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেম বলেন, সব জায়গায় মনোযোগটা ওইটা ছিল যে কতটা তাকে জবাবদিহিতার মধ্যে রাখা যায়। এখন সেই জবাবদিহিতার জায়গায় বাংলাদেশের প্রথম এই জবাবদিহিতা জিনিসটাকে উঠায় দেওয়া হলো, কারণ ওনার জবাবদিহিতার দরকার নাই তো, উনিই তো দেশ, ওনার মানে উনি তো, আমরা তো কেবল ওনারই যাকে বলে যে একটা অন্যায় অন্যরূপায়ণ আর কি, হ্যাঁ, হেগেলীয় ফর্মে যদি দেখি। তো সুতরাং আমাদের আর তো কোনো কিছু দরকার নাই, রাইট হ্যান্ডে সব কিছু আছে, ইনি ঠিকঠাক করে দেবেন। কিন্তু অ্যাকচুয়ালি ওই ক্ষমতা কাঠামোই কিন্তু বাকশালের পরিণতি নিল। বাকশালটা যে আসলো, এটা মনে হবে যে একটা বড় ছেদ। আই ডোন্ট সি বাকশাল এজ এ ছেদ। আমি মনে করি 72-এর কনস্টিটিউশনের কন্টিনিউটি হচ্ছে বাকশাল। ওইটাকে যাকে বলে যে আরও বেশি স্পষ্টীকরণ করে তোলা। 72-এ যা অভিপ্রায় আকারে ছিল, সেইটা স্পষ্ট রূপ আমরা কি বলে বাকশালের মধ্যে দেখতে পেয়েছি। এই জায়গাটা একটা সোশ্যালিস্ট স্টেটের যে স্ট্রাকচার হয়, যে আমরা একটা বিপ্লব করেছি, ক্ষমতা হয়েছে, আমরা পুরো রাষ্ট্রটাকে একটা একদলীয় রাষ্ট্রের মধ্যে দাঁড় করাবো, আমরা এটা সোভিয়েত ইউনিয়নে, চায়নাতে এগুলো প্র্যাকটিস হয়েছে, আরও অনেক দেশে হয়েছে। সেইটা সেই ধরনের একটা রাজনৈতিক প্রকল্প এবং জনগোষ্ঠীর প্রিপারেশন ছাড়াই সে ধরনের প্রকল্পের মধ্যে চলে যাওয়া হয়েছে, যার ফলে মানুষ আশা করছে ডেমোক্রেসি, চাপিয়ে দেওয়া হচ্ছে একটা একদলীয় সমাজতান্ত্রিক রাষ্ট্রের কাঠামোর মতো, যে ওটা সমাজতন্ত্রের নামও দেওয়া হয়েছে। ফলে এটা খুব কাজ করেনি, দ্রুত মানুষের মধ্যে নাভিশ্বাস উঠেছে এবং তার পরিণতি আমরা সবাই জানি। আমার বক্তব্য হচ্ছে যে ধরেন ব্রিটিশ এই যে ফার্স্ট পাস দি গোল, এইটা তো মোটেই রিপ্রেজেন্টেশনের সর্বোত্তম পন্থা না, এটা এখন প্রমাণিত হয়েছে। এটা ইংল্যান্ডের বাইরে ইউরোপের আর কোনো দেশই, খুব কম দেশই, মানে আমি জানি না, মানে হয়তো দু একটা দেশ হতে পারে, কিন্তু বেশিরভাগ দেশ যে ফলো করেন এতে কোনো সন্দেহ নেই, সবাই এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে গিয়েছে। কারণ হ্যাঁ, আমেরিকা ফার্স্ট পাস, কিন্তু আমেরিকা আবার ওই যে সিনেট আছে, কংগ্রেস আছে, প্রেসিডেন্ট আছে। আসলে এই ব্রিটিশ যেটাকে বলে কি ওয়েস্টমিনিস্টার সিস্টেম, এইটা যে এই ফার্স্ট পাস দি গোলের প্রবলেমটা হচ্ছে যে এক ভোট পেয়ে আপনি সব কিছুর কর্তৃত্বটা আপনার হাতে চলে আসছে, মাইনরিটির নিশ্চয়তা নেই। গণতন্ত্রের মর্ম কথাটা তো এটা যে মেজরিটি শাসন করবে পদ্ধতিগত দিক থেকে, কিন্তু মাইনরিটির সিকিউরিটি কি, ওইটা নিশ্চিত করাটা কিন্তু ডেমোক্রেসির মূল জায়গাটা। কিন্তু কাইম ভাই যেটা বললেন যে বাংলাদেশে উল্টো ঘটনা ঘটেছে, মাইনরিটি বেশি আসন পেয়ে যাচ্ছে, মাইনরিটি ভোট পেয়ে। কিন্তু প্রেসিডেন্সিয়াল সিস্টেমে যে মেজরিটি নিশ্চিত হয়, যে জনগণ প্রত্যক্ষ ভোট দিয়ে সবচেয়ে বেশি ভোট যাকে দিচ্ছে সেই প্রেসিডেন্ট হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল সিস্টেম আবার আরেক সমস্যা, কলেজিয়েট করে বিরাট সমস্যার সৃষ্টি করেছে। এখন ওই মেজরিটি নিশ্চিত করার জন্য ওয়েস্টমিনিস্টারে আপনি যদি অ্যাডেড ফ্যাক্টর করেন, এইটা হচ্ছে প্রপোর্শনাল সিস্টেম এসছে, যে আপনি ম্যাক্সিমাম পসিবল রিপ্রেজেন্টেশনকে দিতে পারছেন, তাহলে হয়তো বা ছোট পার্টিও আসতে পারে। এখন এই যে রিপ্রেজেন্টেশনের ম্যাক্সিমাম পসিবল কাঠামোগতভাবে
এ পর্যন্ত চর্চিত ব্যবস্থা প্রপোর্শনেট, সেটা নিঃসন্দেহে ওয়েস্টমিনিস্টার পদ্ধতিকে ছাপিয়ে গেছে। আমি তার সমর্থক। এখন যে কোনো একটা পদ্ধতি সেটা তো একটা পলিটিক্যাল ব্যবস্থার মধ্যে সেটা হাজির হবে, মানে আমি তো কনটেক্সট ছাড়া কোনো কিছু ভাবতে পারি না। একটা থিওরিটিক্যাল ফর্মুলা যে কোনো পরিস্থিতিতে স্থান কাল পাত্রভেদে প্রয়োগযোগ্য সেটা নাও হতে পারে, কিন্তু এখন আমাদের কনটেক্সটটা কি? আমরা একটা জুলাই আগস্ট অভ্যুত্থান করলাম, যে অভ্যুত্থানে যাকে হটানো হলো তিনি এখন ভারতে বসে বলছেন পুরোটাই একটা ষড়যন্ত্র, পুলিশ টুলিশ কোনো গুলি করে নাই। শেখ হাসিনা প্রচার করছেন পুলিশ কোনো গুলি করে নাই। শেখ হাসিনার লোকেরা প্রচার করছেন এখানে সব লোকজন কেমন যেন মানে ভুতুড়ের মৃত্যু ঘটেছে, অথবা আন্দোলনকারীরা নিজেরা নিজেদেরকে মেরে ফেলে এই ষড়যন্ত্রটা তৈরি করেছে। হয়তো বা এইরকমই তারা প্রচার করতে যাচ্ছেন এবং প্রচারটা করছেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি বহু জায়গা থেকে খবর পাচ্ছি বহু লোক প্রায় সাবস্ক্রাইব করছেন, এগুলো তলে তলে প্রচার করছেন। আসলেই কিন্তু ওখানে ওই গুলিটা ঠিক এভাবে হয়েছিল কিনা, ওই গুলিটা দেখেন, ওই গুলিটার ইয়াটা দেখলে মনে হয় যেটা অন্য কেউ এসে করে দিয়েছে। লক্ষ কোটি মানুষের উত্থানকে রীতিমতো নাই করে দেওয়ার চেষ্টা করছেন। এবং তারপরে কি করছেন, 5 তারিখ সকাল পর্যন্ত গুলি করানোর চেষ্টা করেছেন সেনাবাহিনীকে দিয়ে, পুলিশকে দিয়ে। একটা পলিটিক্যাল পার্টি তার নিজের দেশের মানুষকে মাইরা ক্ষমতায় থাকতে চায়, এ হচ্ছে তার পলিটিক্যাল পার্টি। এটার মোহ থেকে আর আমরা বেরোতে পারছি না। এবং এই দেশের সেকুলার এবং আওয়ামী লীগ সমর্থকদের বড় অংশ কোনো অনুতাপ নেই, ন্যূনতম কোনো অনুতাপ নেই। 1600-এর উপরে মানুষকে এখন পর্যন্ত তালিকাভুক্ত হয়েছে, মেরে ফেললো, কোনো অনুতাপ নেই। 50,000-এর উপরে লোক আহত, যার 10-20 হাজারের মতো এখনো হাসপাতালে কাতরাচ্ছে, 500-এর উপর লোক অন্ধ হয়ে গেছে, কোনো অনুতাপ নেই। ভারতে বসে এখন বলছেন ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে আমাদেরকে মিছিল করতে হবে, ওটার উপর হামলা হবে, তাতে মনে হবে যে ট্রাম্প সমর্থকদেরকে এখানে হয়রানি করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। ওইটা উনি ওনার লিঙ্কে আবার পাঠিয়ে দিবেন। উনি এতদিন অভিযোগ করতেন আমরা নাকি দেশ বিরোধী ষড়যন্ত্র করছি, এখন দেশ বিরোধী ষড়যন্ত্র কিভাবে কে করে সেটা নিজে এখন প্রকাশ হয়ে যাচ্ছে তার কণ্ঠে। আর প্রশ্নটা হচ্ছে যে কিভাবে ষড়যন্ত্রটা হচ্ছে, এটা উনি একা একা করছেন তা না। ইন্ডিয়া টুডে এই নিউজটা ছেপে দিয়েছে, সম্ভবত ওরা বুঝতে পারেন ওনার ফোন কলটা লিক হয়ে গেছে। আগে থেকে প্ল্যান ছিল যে নিউজটা এইভাবে ছাপা হবে যে বাংলাদেশে ট্রাম্প সমর্থকদের গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে, ছবি সহ। এখন এইটাকে তো আপনাকে বিবেচনায় রাখতে হবে, সবই ভুয়া হোক। ভারতের সফট পাওয়ারকে মোটেই ছোট করবেন না। পুরো পশ্চিমা বিশ্বে এখন যেভাবে বাংলাদেশের ভাবমূর্তি তৈরি হচ্ছে, আমরা বাংলাদেশের লোকেরা এটা খুব ভালো ফাইট করে উঠতে পারছি না। এবং এটা ছোট করার কিছু নেই। আজকে বাংলাদেশের ন্যাশনাল সভারেন্টি ইজ অ্যাট স্টেক। এবং একটা দেশের জনগোষ্ঠী যদি নিজেরা বিভক্ত থাকে, তার চাইতে বড় আর সভারেন্টি আক্রান্ত হওয়ার আর কোনো বাস্তবতা থাকে না। এখন এখানে অনেকেই প্রশ্ন তুলবেন যে আপনারা এরকম একটা পার্টিকে সংখ্যানুপাতিক করবেন, তো এরকম একটা পার্টি তো পার্লামেন্টে এতগুলো আসন পাবে, তো কিভাবে আপনি কি ব্যবস্থা করবেন, এই প্রশ্ন অনেকে তুলছেন। ফলে আমি মনে করি না যে কনটেক্সটের বাইরে খুব বেশি আমরা এগোতে পারবো। কনসেনসাসের কথা রণকাপা যেটা বললেন খুবই গুরুত্বপূর্ণ, যে এই মুহূর্তে কনসেনসাস ছাড়া মেজরিটি পার্টি যদি দেখে যে এটাতে আমার লস, সে আসলে কিভাবে রাজি করবেন। এখন বাংলাদেশে অনেকে অভ্যুত্থানের মধ্যে অনেকেই বলছেন এটা একটা বিপ্লব হয়ে গেছে। বিপ্লবে সাধারণত একটা লিডিং ফোর্স থাকে, যেটা মোটামুটিভাবে শুধু ডমিনেন্সের দিক থেকে না, হেজেমনির দিক থেকেও লিডিং থাকে। মানে সে প্রাধান্য বিস্তার করে শারীরিক শক্তির দিক থেকে, একই সাথে সে জনগণের বৃহত্তর অংশের সম্মতি আদায় করে। আমরা এই শক্তির উপস্থিতিটা এখনো আমরা তৈরি করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। আমরা শক্তিটা লিডিং হয়ে উঠতে পারি নাই, যারা এই পুরো রিফর্মের কাজটাকে একটা র্যাডিক্যাল ট্রান্সফরমেশনে নিয়ে যেতে পারবে। ফলে এখন আপনার প্রশ্ন তো এটা ঠিকই আছে যে আসলে কত দূর আদায় করা যাবে। আদায়ের ব্যাপারটা শক্তি ভারসাম্যের উপর নির্ভরশীল। আমি মনে করি এখানে কোনো আবেগের সুযোগ নাই। ভেরি হার্ড ট্রুথ হচ্ছে শক্তি ভারসাম্যই আমরা কতটুকু আদায় করতে হবে সেটা নির্ধারণ করতে হবে। ফলে আমাদের ম্যাক্সিমাম পসিবল অ্যাচিভমেন্ট ঠিক করা দরকার। তার মানে সত্য উচ্চারণ করবো না তা না, আমরা সংখ্যানুপাতিকের দাবি বাংলাদেশে ছাড়বো না। আমরা জানি দীর্ঘমেয়াদে বাংলাদেশকে যদি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র করতে হয়, সংখ্যানুপাতিক ব্যবস্থা ছাড়া এটা আসলে করা যাবে না। এই ফার্স্ট পাস দি গোল দিয়ে হবে না। এরকম অনেকগুলো সাংবিধানিক পরিবর্তনের, ক্ষমতা কাঠামোগত পরিবর্তনের প্রশ্ন আমরা সামনে তুলেছি, যেগুলো সবগুলো অ্যাচিভ হবে মানে আমি নিশ্চিত করে বলতে পারছি না, কারণ এটাও আমি আবারও মনে করি যে শক্তি ভারসাম্যের প্রশ্ন। কিন্তু
আমরা সংবিধান পরিবর্তনের প্রশ্নটাকে যতদূর পর্যন্ত কনসেনসাস হয়েছে ততদূর পর্যন্ত গ্যারান্টিড করার জন্য আগামী নির্বাচন যে প্রায়োরিটি বেসে সংবিধান তৈরি করারই নির্বাচন, সেইটাকে আমাদের সামনে আনতেই হবে এবং সেইটার জনমতটা আমরা যাতে তৈরি করতে পারি। এইটা আমাদের ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের রায়, সেই রায়টা আমরা নানান দিক থেকে বুঝি। যেমনটা ওইরকম ৭২ সালে বোঝা গিয়েছিল যে ডমিনেন্ট অংশ এরকম মনে করে, ডমিনেন্ট বাংলাদেশের অংশ যে এইটা মনে করে, সেটার আমরা হয়তো অভ্যুত্থানের আকাঙ্ক্ষার জায়গা থেকে বুঝি, কিন্তু অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রকাশ আইদার একটা বিপ্লবের মধ্যে দিয়ে ক্ষমতা দখলের মধ্যে দিয়ে ঘটে, আর না হয় ইলেকশনের মধ্যে দিয়ে ঘটে। তার আগ পর্যন্ত এখন পর্যন্ত যারা স্টেক হোল্ডার, ফ্রম ছাত্র টু রাজনৈতিক দল টু শ্রেণী পেশার বিভিন্ন অংশীজনেরা, প্রত্যেক স্টেক হোল্ডারই জন আকাঙ্ক্ষার প্রকাশক। আমি কাউকে আপনি বাদ দিতে পারছেন না। ফলে আমার মনে হয় যে কনসেনসাস এবং তার মধ্যে ম্যাক্সিমাম পসিবল অ্যাচিভমেন্ট আমরা কি করতে পারি এবং সেটা কি পদ্ধতিতে হবে সেইটা আগে নিশ্চিত করার প্রশ্ন। পলিটিক্যাল ফোর্স তৈরি না হলে, আমরা সবাই যদি এক একজন বিচ্ছিন্ন থাকি আর অন্যদিকে কয়েকটি শক্তি প্রবলভাবে ইউনাইটেড থাকে, আপনার যত আকাঙ্ক্ষাই থাকুক, দুঃখিত, সেটা অর্জিত হবে না। ফলে রাজনীতি শেষ পর্যন্ত শক্তি ভারসাম্যের প্রশ্ন, রাজনীতি শক্তির খেলা। আমরা ঐক্যবদ্ধ হতে পারছি কিনা, নতুন রাজনৈতিক শক্তির উদ্বোধন করতে পারছি কিনা, ছাত্র শ্রমিক জনতা যে আকাঙ্ক্ষা পোষণ করেছে তাকে ধারণ করার রাজনৈতিক শক্তি শক্তিশালী হচ্ছে কিনা, সেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন বাদ দিয়ে তাত্ত্বিকভাবে অনেক ভালো আলোচনা করা সম্ভব। আমার চাইতে সংবিধান বিশেষজ্ঞ, রাজনীতি বিশেষজ্ঞরা এখানে আছেন, তারা সেটা করবেন। আমরাও কিছু কিছু করার চেষ্টা করেছি, 34 বছর ধরে এই লড়াই করছি, আগামী দিনেও করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।